কোনো নির্দিষ্ট সার্কিট ডিজাইনে সর্বপ্রথম আমাদের সেফটির বিষয়টি মাথায় রাখতে হয়, কারণ সার্কিটের সঠিক সেফটি ব্যবস্থা না থাকলে ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা। স্বাগতম আমাদের আজকের এই ভিডিওতে। আজ আমরা ইলেকট্রনিক্সের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান ভ্যারিয়েস্টর সম্পর্কে জানব, আর কিভাবে ভ্যারিয়েস্টর বা এমওভি দিয়ে একটি সার্কিটকে প্রোটেকশন দেওয়া যায় এই সম্পর্কে আলোচনা করব। সাথে আছে আমি বাঁধন, আপনারা দেখছেন বাঁধন 316। চলুন শুরু করি। আমাদের বাসা বাড়িতে সাধারণত 220 ভোল্ট সাপ্লাই আসে। এজন্য আমাদের ব্যবহৃত প্রায় প্রত্যেকটা এসি ডিভাইসের ভোল্টেজ রেটিং হয়ে থাকে 220 ভোল্ট। তবে এই ডিভাইসগুলো 220-এর চেয়ে সামান্য কিছু ভোল্টেজ বেশি সহ্য করতে পারে, যেমন 240 এবং 250 ভোল্ট পর্যন্ত। কিন্তু যখন কোনো কারণে সাপ্লাই লাইনে হঠাৎ হাই ভোল্টেজ চলে আসে, তখন প্রপার প্রোটেকশন ব্যবস্থা না থাকলে ডিভাইসগুলো সার্কিট পুড়ে নষ্ট হয়ে যায়। শুধুমাত্র কয়েক মিলি সেকেন্ডের একটা ভোল্টেজ স্পাইক আমাদের অনেক দামি দামি ডিভাইসকে নষ্ট করে ফেলতে পারে। এই ধরনের ভোল্টেজ স্পাইকের হাত থেকে নিজের জীবনের বিনিময়ে ভ্যারিয়েস্টর আমাদের সার্কিটকে রক্ষা করে। এই যে এখন ক্যাপাসিটরের মতো যেটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ভ্যারিয়েস্টর। ভিডিআর বা এমওভি ইত্যাদি নামেও ডাকা হয়। আসলে কি উপাদান দিয়ে তৈরি হয় সেই হিসেবে এটির নামকরণ করা হয়। যেমন এমওভি এর অর্থ হচ্ছে মেটাল অক্সাইড ভ্যারিয়েস্টর। ভ্যারিয়েস্টর কি? ভ্যারিয়েস্টর হলো এক বিশেষ ধরনের রেজিস্টর, যা ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্ট্যান্স নামেও পরিচিত। এর রেজিস্ট্যান্স ভোল্টেজের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। এর প্রধান কাজ হলো সার্কিটকে অতিরিক্ত ভোল্টেজের হাত থেকে সুরক্ষা প্রদান করা। কিভাবে ভ্যারিয়েস্টর কাজ করে? ভ্যারিয়েস্টরের কার্যপ্রণালী বুঝতে হলে আমাদের জানতে হবে এর উপাদান ও গঠন সম্পর্কে। ভ্যারিয়েস্টরের প্রধান উপাদান হলো মেটাল অক্সাইড। মেটাল অক্সাইড এমন এক ধরনের উপাদান যাতে ভোল্টেজ প্রয়োগের মাধ্যমে ইলেকট্রন প্রবাহের গতিকে পরিবর্তন করে, ফলে রেজিস্ট্যান্স পরিবর্তিত হয়। তার মানে এর রেজিস্ট্যান্স ভোল্টেজের উপর নির্ভর করে। এজন্য একে ভোল্টেজ ডিপেন্ডেন্ট রেজিস্টরও বলা যায়। ভোল্টেজ বাড়লে ভ্যারিয়েস্টরের রেজিস্ট্যান্স কমে যায়, আর ভোল্টেজ কমলে ভ্যারিয়েস্টরের রেজিস্ট্যান্স অনেক বেড়ে যায় এবং এর কোনো পজিটিভ নেগেটিভ থাকে না। ভ্যারিয়েস্টরের গায়ে লেখার মান থেকে ভ্যারিয়েস্টর সম্পর্কে অনেকটা ধারণা পাওয়া যায়। যেমন এখানে 7 লেখা আছে, যার মানে এই ভ্যারিয়েস্টরের ডায়ামিটার 7 মিলিমিটার। ডি দ্বারা বোঝায় ডিস্ক টাইপ, অর্থাৎ সিডি ডিস্কের মতো গোল টাইপের এই ভ্যারিয়েস্টর। যদি চারকোনা ভ্যারিয়েস্টর হয় তাহলে এখানে 4 লেখা থাকে। এরপরে 471 দ্বারা ভ্যারিয়েস্টরের ভোল্টেজ রেটিং বোঝানো হয়েছে, অর্থাৎ যে ভোল্টেজে এই ভ্যারিয়েস্টর কাজ শুরু করবে। এখানে বাম পাশ থেকে প্রথম 2 সংখ্যার পর যে সংখ্যাটা থাকে ওই পরিমাণ শূন্য বসাতে হয়, অর্থাৎ 47-এর পর যেহেতু 1 আছে, তার মানে 47-এর পর একটা শূন্য বসাতে হবে। তাহলেই এই ভ্যারিয়েস্টরের ভোল্টেজ রেটিং হবে 470 ভোল্ট। যদি এখানে 1-এর জায়গায় 2 থাকতো তাহলে এই ভ্যারিস্টার ভোল্টেজ রেটিং হতো 4700 ভোল্ট। আর শেষের কে দ্বারা ভোল্টেজের 10% টলারেন্স বোঝায়। বেশিরভাগ সার্কিটে আমরা সাধারণত নীল রঙের ভ্যারিস্টার দেখে থাকি, তবে ভ্যারিস্টার বিভিন্ন কালারের হয়ে থাকে। এগুলো হচ্ছে ভ্যারিস্টারের প্রতীক। এই প্রতীক দেখে বোঝা যায় যে এখানে ভ্যারিস্টার ইউজ করতে হবে। আমরা যখন স্বাভাবিক 220 ভোল্টের সার্কিট কানেক্ট করি তখন সার্কিট এবং ভ্যারিস্টার উভয় ঠিকঠাক মতো কাজ করে। কিন্তু যখন অনাকাঙ্ক্ষিত উচ্চমাত্রার ভোল্টেজ চলে আসে তখন সার্কিট এবং লোড উভয় নষ্ট হয়ে যেতে পারে। এই সমস্যা সমাধানের জন্য আমরা ফিউজ ব্যবহার করি। কিন্তু ফিউজ তখনই কাজ করে যখন এর মধ্য দিয়ে নির্দিষ্ট মানের চেয়ে বেশি পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়। যখন ওভার ভোল্টেজ বা অন্য কোনো কারণে মেইন সার্কিটের কোনো একটা কম্পোনেন্ট শর্ট হয়ে যায় তখন ওই কম্পোনেন্টের ভেতর দিয়ে প্রচুর পরিমাণে কারেন্ট প্রবাহিত হয়। অর্থাৎ সার্কিটের কোনো একটা কম্পোনেন্ট ওভারলোড হয়ে বা শর্ট হয়ে যাওয়ার পর ফিউজ পুড়ে যায়। কিন্তু আমরা যদি কোনোভাবে অল্প সময়ের এই ভোল্টেজ স্পাইককে আটকে দিতে পারি তাহলে বারবার ফিউজ পরিবর্তন করা লাগবে না এবং সার্কিটের কোনো কম্পোনেন্ট নষ্ট হবে না। এজন্য সার্কিটের একদম শুরুর দিকে ফিউজের পরে ফেজ এবং নিউট্রালের সাথে ভ্যারিয়েস্টর কানেক্ট করতে হয়। ধরে নিলাম আমাদের এই ভ্যারিয়েস্টর ভোল্টেজ রেটিং হচ্ছে 250 ভোল্ট। অর্থাৎ এই দুই প্রান্তের ভোল্টেজ যখন 250-এর নিচে থাকবে ততক্ষণ ভ্যারিয়েস্টরের মধ্যে কয়েক মেগা ওহমের হাই রেজিস্ট্যান্স থাকবে, ফলে এর ভিতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। কিন্তু যখন এই 250-এর উপরে ভোল্টেজ উঠে যাবে তখন ভ্যারিয়েস্টরের রেজিস্ট্যান্স অনেক কমে যাবে এবং এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়া শুরু করবে। ভোল্টেজ যত বাড়বে ভ্যারিয়েস্টরের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের মাত্রা তত বাড়বে।
220 ভোল্ট এর সাথে যখন হঠাৎ হাই ভোল্টেজ চলে আসে তখন এই ভ্যারিস্টর চেষ্টা করে 250-এর পরের বাড়তি ভোল্টেজটুকু নিজের মধ্য দিয়ে বাইপাস করে নিতে। একটা কথা বলে রাখি, যখন সার্কিটে লোড যুক্ত থাকে তখন ওই সার্কিটে প্রবাহিত ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়ে, অর্থাৎ ভোল্টেজ বাড়লে পাওয়ার বাড়ে। ভ্যারিস্টর মূলত এই বাড়তি পাওয়ারটুকু নিজের মধ্য দিয়ে বাইপাস করে দেয়। পাস করার সময় ভ্যারিস্টর অনেক গরম হয়ে যায়। সহ্য সীমার চেয়ে বেশি পরিমাণ পাওয়ার চলে আসলে ভ্যারিস্টর অতিরিক্ত গরম হয়ে শর্ট হয়ে যায়, যার ফলে প্রচুর পরিমাণে কারেন্ট ফেজ থেকে নিউট্রালের দিকে যাত্রা শুরু করে। আর যেহেতু কারেন্ট সবসময় সহজ পথ খুঁজে, সেজন্য ভ্যারিস্টর শর্ট হয়ে যাওয়ার পর কারেন্ট সার্কিটের মধ্য দিয়ে না গিয়ে সরাসরি ভ্যারিস্টরের মধ্য দিয়ে যায়। সেজন্য ভ্যারিস্টর শর্ট হয়ে যাওয়ার পর ভ্যারিস্টর পরবর্তী সার্কিটের মধ্যে আর কোনো ভোল্টেজ থাকে না এবং সার্কিট সুরক্ষিত থাকে। ভ্যারিস্টর শর্ট হয়ে যাওয়ার কারণে অতিরিক্ত কারেন্ট ফিউজের মধ্য দিয়ে প্রবাহিত হয়, আর অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হওয়ার কারণে ফিউজ ওপেন হয়ে যায়, যার ফলে কোনো কারেন্ট ফিউজ পার হয়ে সার্কিট পর্যন্ত যেতে পারে না। ভ্যারিস্টরের সহ্য সীমার মধ্যে ভোল্টেজ স্পাইক আসলে ভ্যারিস্টর বাইপাস করে দিতে পারে, কিন্তু এ ধরনের স্পাইক খুব অল্প সময়ের মধ্যে যদি বারবার আসে তাহলে ভ্যারিস্টর নিজেকে ঠান্ডা করতে পারে না এবং একটা সময় পর ভ্যারিস্টর গরম হয়ে শর্ট হয়ে যায়। মোট কথা, আমরা যে ভোল্টেজ রেটিংয়ের ভ্যারিস্টর ব্যবহার করব, লাইনে তার চেয়ে বেশি ভোল্টেজ আসলে ভ্যারিস্টর ওই ভোল্টেজ নিজের মধ্য দিয়ে বাইপাস করার চেষ্টা করবে এবং মূল সার্কিটকে সবসময় সুরক্ষিত রাখবে। ভ্যারিস্টর যে পরিমাণ পাওয়ারকে পাস করতে পারে তার চেয়ে বেশি পরিমাণ পাওয়ার চলে আসলে ম্যানেজমেন্ট নষ্ট হয়ে যায় এবং ভ্যারিস্টর শর্ট হয়ে যাওয়ার ফলে ফিউজের মধ্য দিয়ে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয় এবং সাথে সাথে ফিউজটি পড়ে যায়। এভাবেই একটা ভ্যারিস্টর তার জীবনের বিনিময়ে আমাদের সার্কিটকে রক্ষা করে থাকে। ভ্যারিস্টর কত ভোল্টেজ সহ্য করতে পারবে, কত পাওয়ার বাইপাস করতে পারবে তা ভ্যারিস্টরের শীট থেকে পাওয়া যায় এবং ভ্যারিস্টরের গায়ে থাকা মডেল নাম্বার দিয়ে গুগলে সার্চ করলে তা পাওয়া যাবে। মাথায় রাখতে হবে, কোনো সার্কিটে ভ্যারিস্টর ব্যবহার করলে অবশ্যই তার আগে ফিউজ ব্যবহার করতে হবে, কারণ যদি ফিউজ না থাকে তাহলে ভ্যারিস্টর শর্ট হয়ে যাওয়ার মানে হচ্ছে ফেজ এবং নিউট্রাল একসাথে কানেক্ট হয়ে শর্ট হয়ে যাওয়া, যার ফলে বাসার ওয়্যারিংয়ে তার পুড়ে যেতে পারে এবং এর থেকে বিভিন্ন দুর্ঘটনা ঘটতে পারে। ভ্যারিস্টরকে সবসময় ফিউজের পরে এবং লাইনের প্যারালালে ব্যবহার করতে হয়। ভ্যারিস্টর এসি এবং ডিসি উভয় ক্ষেত্রে ব্যবহার করা যায়। বাজারে কয়েক ভোল্ট থেকে শুরু করে 1000 ভোল্টের ভ্যারিস্টর পাওয়া যায়। এখানে প্রশ্ন আসতে পারে যে আমরা 220 ভোল্টের জন্য কত মানের ভ্যারিস্টর ব্যবহার করব। যদিও এর জন্য অনেক বড় একটা ক্যালকুলেশন আছে, তবে আমরা ছোটোখাটো ডিভাইসের জন্য একটা সহজ ক্যালকুলেশন করতে পারি। সেটা হলো ভ্যারিস্টরের যে ভোল্টেজ রেটিং আছে তার থেকে 2 দ্বারা ভাগ দিলে যে ভোল্টেজটা পাওয়া যাবে, উক্ত ভ্যারিস্টর ওইখান থেকে কাজ শুরু করবে। যেমন আমাদের এই ভ্যারিস্টরের ক্ষেত্রে 470কে যদি আমরা √2 দিয়ে ভাগ করি তাহলে আসবে 332.34, মানে আমাদের এই ভ্যারিস্টর মিনিমাম অ্যাক্টিভেশন ভোল্টেজ হচ্ছে 332। অর্থাৎ এই দুই প্রান্তের ভোল্টেজ যখন 332 হবে তখন এই ভ্যারিস্টরের মধ্য দিয়ে সামান্য পরিমাণ কারেন্ট প্রবাহিত হওয়া শুরু করবে। ভোল্টেজ যত বাড়বে কারেন্ট প্রবাহের মাত্রা তত বাড়তে থাকবে। ভোল্টেজ বেশি বেড়ে গেলে ভ্যারিস্টর পুরোপুরি শর্ট হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তীতে আমার আপলোড করা প্রত্যেকটি ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।